শিক্ষা সংক্রান্ত আপডেট। এই পর্যায়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা সার্ভিস বুকের দুটো অংশ পূরণ করতে হয় এটা নিয়ে আলোচনা করব। আগের অংশে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল ডিটেলস কিভাবে পুট আপ করতে হয় সার্ভিস বুকে সেই ব্যাপারে। আজকে আমরা তারপরের দুটো অংশ নিয়ে আলোচনা করব। তারপরের যে অংশটা আসে সেটা হচ্ছে লেফট হ্যান্ড থাম্ব অ্যান্ড ফিঙ্গার ইমপ্রেশনস অফ এমপ্লয়ি। প্রত্যেক এমপ্লয়িকেই ফেসবুকে তার বাঁ হাতে 5টা আঙ্গুলের ছাপ দিতে হয়। ছাপ দেওয়ার একটা পদ্ধতি আছে এবং সেটা সঠিকভাবে না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আসুন আজকে আমরা দেখে নিই যে সঠিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ রেকর্ড করা কিভাবে বুঝি। প্রথমেই এখানে নাম লিখতে হবে, যে এমপ্লয়ি আঙুলের ছাপ নেওয়া হচ্ছে তার নাম লিখতে হবে। তারপর দেখুন পরপর এখানে প্রথমে থাম্ব, তারপর ফোর ফিঙ্গার, তারপর মিডল ফিঙ্গার, তারপর রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার, 5টা আঙ্গুলের ছাপ নেওয়ার জায়গা আছে। নির্দিষ্ট সেই জায়গায় স্ট্যাম্প প্যাডের ওপর আঙ্গুলের ছাপ নিয়ে এখানে রেকর্ড করতে। রেকর্ড করা হয়ে গেলেই কাজ কিন্তু শেষ হয়ে যায় না। রেকর্ড করা হয়ে যাওয়ার পরে নিচে একটা সার্টিফিকেশনের জায়গা আছে। দেখুন এখানে লেখা আছে দ্য আবাভ ফিঙ্গার ইমপ্রেশনস অফ শ্রীমতী বলে এখানে নেম অফ দ্য এমপ্লয়ি দিতে হবে। যার আঙুলের ছাপ এগুলো নেওয়া হলো সেই এমপ্লয়ির নাম লিখতে হবে। তার বাক্যটা কি হচ্ছে, দি আবাভ ফিঙ্গার ইমপ্রেশনস অফ শ্রীমতী নেম অফ দ্য এমপ্লয়ি obtained in my presence। এই সার্টিফিকেটটা দেবেন। কে দেবেন? সেই সময় বিদ্যালয়ে দায়িত্বে যিনি থাকবেন বা হেড অফ দ্য ইনস্টিটিউশন, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা হতে পারেন বা টিচার ইনচার্জ হতে পারেন। তিনি এটা সার্টিফিকেটটা তিনি দেবেন বা এই সার্টিফিকেশনটা তিনি করবেন। এই সার্টিফিকেশনটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। অনেক সময় এই থাম্ব, ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গারটাকে একসঙ্গে একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে তারপরে এই সার্টিফিকেশনটা করা হয়। যেভাবেই করা হোক না কেন, এই সার্টিফিকেশনটা কিন্তু অত্যন্ত জরুরি। এই সার্টিফিকেশনটা না হলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হলো না। এই গেল দ্বিতীয় অংশের কাজ। ছোট কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পরবর্তীতে কোনো অঘটন ঘটলে তখন কিন্তু এই পৃষ্ঠাটার গুরুত্ব অসীম। সেটা মনে রেখেই এই কাজটা আমাদের করতে হবে। এরপরে আসি সার্ভিস বুকের মূল অংশে। যে অংশটা আমরা সার্ভিস বুক বলে জেনে রাখি সেটা হচ্ছে হিস্ট্রি অফ সার্ভিস। এই হিস্ট্রি অফ সার্ভিস রেকর্ড করাটা চাকরিতে যোগদানের প্রথম দিন থেকে একদম ডেট অফ সুপারঅ্যানুয়েশন বা অবসর গ্রহণের দিন পর্যন্ত হয়ে থাকে। অনেক কিছু লিখতে হয়, কিন্তু প্রত্যেকটা লেখার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু অনেক সময় সংশ্লিষ্ট ডিআই অফিসের আধিকারিকরা অবজেকশন দিয়ে দেয় এবং সেই অবজেকশন গুলো মেটাতে আমাদের অবসরোত্তর পেনশন পাওয়ার পদ্ধতিটা বিলম্বিত হয়ে যায় এবং পেনশন পেতে আমাদের দেরি হয়ে যায়। আজকে আমরা দেখব কিভাবে হিস্ট্রি অফ সার্ভিসটা রেকর্ড। প্রথম কলমটা, তার আগে বলে দিই, এই হিস্ট্রি অফ সার্ভিস রেকর্ড করার জায়গাটা দেখবেন মোট 12 কলম। অনেক সার্ভিসে সেটা কলম সংখ্যা বাড়িয়ে দেওয়া আছে, কিন্তু মোটামুটি 12 কলমের মধ্যেই কিন্তু সমস্তটা এসে যায়। একদম প্রথম কলমে যেটা, সেখানে লেখা আছে নেম অফ পোস্ট উইথ ফুল অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন। এখানে ধরুন কেউ একজন সহকারী শিক্ষক পদে জয়েন করেছেন, তাহলে তার নেম অফ দ্য পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট টিচার।
তারপর আসবে স্কুলের নাম। ধরুন XYZ স্কুলে তিনি জয়েন করেছেন, সেই স্কুলের নাম আসবে এবং সেই স্কুলের সম্পূর্ণ কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, যেটা স্কুলের বিভিন্ন নথিতে, বোর্ডের রিকগনিশন মেমোতে ইত্যাদি জায়গায় নথিভুক্ত আছে, সেই কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসটা এখানে দিতে হবে উইথ পিন পিনকোড ছাড়া কিন্তু এই অ্যাড্রেস নেওয়া হবে না। এরপর যেটা এই কলমে লিখতে হয় সেটা হচ্ছে ঠিক অ্যাড্রেসের নিচেই লিখতে হয় যে রেকগনিশন হিস্ট্রি। একটি স্কুল যবে থেকে গঠন হলো সেই দিন থেকে, ফ্রম দ্য ফার্স্ট ডে, এটা স্কুলের ইতিহাস, খেয়াল রাখতে হবে। এটা ইনকামবেন্টের নয়, এটা স্কুল। ইনকামবেন্ট যে স্কুলে সেই মুহূর্তে আছেন সেই স্কুলের ইতিহাস টিল দি প্রেজেন্ট ডেট। এখন বেশিরভাগ স্কুলেই স্পন্সর পেয়ে গেছে 2013 30 সেপ্টেম্বর থেকে সেই স্পন্সর্ড ইনস্টিটিউশনের রিকগনিশন মেমো পর্যন্ত। এবং যদি সাবসিকুয়েন্ট কোনো মডিফিকেশন হয়, অর্থাৎ ধরুন রিকগনিশন স্পন্সরের রিকগনিশন যখন পাওয়া গেছিল 2013 সালে, তখন সেই স্কুলটি 10 ক্লাস স্কুল ছিল, পরবর্তীতে সেটা 11 ক্লাস স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নত হয়েছে। সেই উন্নত হওয়ার ফলে যে রিকগনিশন মেমোগুলো আছে, কি কি সাবজেক্টের রিকগনিশন গুলো, প্রথমে সাধারণত আর্টস সাবজেক্ট দিয়ে শুরু করা হয়। আর্টস এর রিকগনিশন কবে এলো, তারপর কমার্স এর রিকগনিশন কবে এলো, সায়েন্স এর রিকগনিশন কবে এলো, এগুলো সমস্ত কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স পড়ানোর রিকগনিশন কবে থেকে এলো, অর্থাৎ একটা স্কুল তার প্রতিটা ধাপের যে উন্নত হলো একদম প্রথম দিন থেকে, ফার্স্ট রিকগনিশন টিল দ্য প্রেজেন্ট, যা যা মেমো আছে সেই সমস্ত মেমো এইখানে লিখতে হবে। বুঝতেই পারছেন, প্রচুর জিনিস লেখা একটা ঘরে হবে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা লাগিয়ে যেতে পারে। আমার অভিজ্ঞতা আছে, এমন স্কুলও আছে যার সম্পূর্ণ রিকগনিশন ইতিহাস লিখতে 3টি পৃষ্ঠা ব্যবহার করতে হবে। কার্পণ্য করবেন না, যথেষ্ট জায়গা থেকে সাইজ বইতে সুন্দর করে জায়গা নিয়ে ইন ডিটেলস সমস্ত রিকগনিশন মেমোর গুলো সেখানে রেকর্ড করবেন। এবং অবশ্যই রিকগনিশন মেমো কে ইস্যু করেছে, কোন ডেটে ইস্যু হয়েছে, সেইগুলো নোট করবেন। এক্ষেত্রে দেখা যায় যে পুরনো স্কুল হলো 150 বছর, 200 বছর পুরনো স্কুল, সেখানে রিকগনিশন মেমো পাওয়া যাচ্ছে না। রেকর্ডেড হিস্ট্রি যতদিন থেকে পাওয়া যাচ্ছে সেই দিন থেকে লিখতে হবে। হতেই পারে সেই স্কুলটি কোনো একটা সময় 3+ জুনিয়র স্কুল হিসেবে শুরু করেছিল কাজ, কিন্তু মাধ্যমিকের উন্নত হওয়ার আগে কোনো রেকর্ড তার পাওয়া যাচ্ছে না, তাহলে মাধ্যমিক থেকেই করতে পারে। বড়জোর আনুমানিক তারিখ, যেগুলো পরবর্তীতে পর্ষদ থেকে কিছুটা পর্ষদের সাহায্য নিয়ে যে কিছুটা আমরা উদ্ধার করি, সেই তারিখগুলো লিখতে পারে, কিন্তু মেমো নাম্বার সেই ক্ষেত্রে দেবে। এই গেল আমার প্রথম কলমের কাজ। দ্বিতীয় কলমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে স্কেল অফ পে উইথ স্টেজ অফ ইনক্রিমেন্ট। এই স্কেল অফ পেতে সেই ব্যক্তি চাকরিতে জয়েন করেছেন। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যখন তিনি জয়েন করেন, যে স্কেল অফ পেতে তিনি জয়েন করেছিলেন সেই স্কেল অফ পেটাই এখানে লিপিবদ্ধ করতে হবে। মনে করুন আমরা যে ব্যক্তি স্যালারি লিখছি তিনি পাস স্কেলে জয়েন করেছিলেন এবং তার ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট বা ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 21। হ্যাঁ, এই 5 নম্বর কলমে সেটা লিখতে হয়। ডেট অফ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট মনে করুন 21/6/1999। সেই সময় তিনি ফার্স্ট গ্রাজুয়েট স্কেলে জয়েন করেছিলেন। 21/6/99 বলতে রোপা 98 তখন ইন প্রিভেলেন্স ছিল, রোপা 98ই তিনি জয়েন করেছেন। ফার্স্ট গ্রাজুয়েট স্কেলে তখন স্কেলগুলো এখানে লিখতে হবে। স্কেলটা কি ছিল? 4650। শুধু 4650 থেকে ছিল হচ্ছে কি আমাদের 10,175, কিন্তু শুধু এইটুকু লিখলে হবে না, এটা ছিল স্কেল। এই 4650 থেকে 10,175 হচ্ছে স্কেল, কিন্তু দেখুন এখানে স্কেল অফ পে উইথ স্টেজেস অফ ইনক্রিমেন্ট সেটা লিখতে হবে। তাহলে 4650 থেকে 10,175 যে এলো সেই ইনক্রিমেন্টাল স্টেজ গুলো, অর্থাৎ 150,
5100, 175, 6325, 200, 7925, 225 থেকে এই 10175, এই সম্পূর্ণটা লিখতে হবে। এই সম্পূর্ণটা এখানে লিখতে হবে। এটা হলো আমার ফুল কমপ্লিট স্কেল অফ পে উইথ স্টেজেস অফ ইনক্রিমেন্ট। শুধু এটা লিখলেই হবে না, এরপরে আর একটা জিনিস আমাদের লিখতে হবে। যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে কোন জিওর ভিত্তিতে এই স্কেল অফ পেটা আমি এখানে লিখছি। কোন গভর্নমেন্ট অর্ডার, সাধারণত রোপা 98 এর যে গভর্নমেন্ট অর্ডার সেটা এখানে লিখতে হয়, এবং সেটা ছিল রোপা 98 এর গভর্নমেন্ট অর্ডারটা ছিল 25 ব্র্যাকেটে SE, ভুল করে একটু মাফ করবে, 25 SE ব্র্যাকেটে B, ডেটেড গভর্নমেন্ট অর্ডার, ডেট ছাড়া ভ্যালিড নয়, ডেটেড 12/2/99। ব্যাস, এই সম্পূর্ণ স্কেল অফ পে স্টেজেস অফ ইনক্রিমেন্ট সাপোর্টেড বাই গভর্নমেন্ট অর্ডার, মেমো নাম্বার অ্যান্ড ডেট, এই অনুযায়ী তার 2199-তে পেজ ছিল, সেটা আবার 6 নম্বর কলাম লিখতে হবে। কি পেয়েছিল এখানে? ফার্স্ট পেতে যেটা, সেই 4650 এখানে ছিল, সেটা এখানে লিখতে হবে। আর একটা জিনিস এখানে লেখার পরে যেটা আমাদের করতে হবে, 3 নম্বর 4 নম্বর কলামটা আমরা ভাগ রেখেছি, এবার 3 নম্বর 4 নম্বর কলামে ফিরে আসি আমরা। হ্যাঁ, whether the post is permanent or temporary, পার্মানেন্ট পোস্ট হলে এখানে পার্মানেন্ট লিখতে হবে, টেম্পোরারি পোস্ট হলে সেখানে টেম্পোরারি লিখতে হবে। আমাদের যে যার করছে তার পার্মানেন্ট পোস্ট ছিল, তাই সেটা পার্মানেন্ট পোস্টে আমি লিখে দিলাম। আর নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, এটা ছিল পোস্ট। পোস্ট পার্মানেন্ট আর অ্যাপয়েন্টমেন্ট পার্মানেন্টের মধ্যে পার্থক্য আছে। আমার হতেই পারে আমার অ্যাপয়েন্টমেন্ট পার্মানেন্ট কিন্তু আমার পোস্টটা পার্মানেন্ট না, টেম্পোরারি, বা হতে পারে আমার পোস্টটা পার্মানেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা টেম্পোরারি। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দুটোই পার্মানেন্ট ছিল, তাই জন্যে এখানে দুটোতেই আমরা পার্মানেন্ট লিখবো। তাহলে প্রথম 6টা কলমের এন্ট্রি আমাদের হয়ে গেল। এবার আসছি 7ম কলমে, ডেট অফ টার্মিনেশন অফ অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ এই যে ব্যক্তি তিনি 21/6/99 থেকে 4650 স্কেলে বেতন ড্র করছিলেন, কতদিন পর্যন্ত ড্র করে, কতদিন পর্যন্ত? যদি তার চাকরিতে ছেদ না পড়ে থাকে, সাধারণত এই বেতনক্রমটা তার 1 বছর কন্টিনিউ হওয়ার কথা। অর্থাৎ 21/6/99 থেকে 20/6/2000 পর্যন্ত কন্টিনিউ হওয়ার কথা। তাই সেখানে তাই হয়েছে, 20/6/2000 পর্যন্ত কন্টিনিউ হয়েছে। তাহলে তার পরের ধাপে এখানে এই জায়গাটাতে ঠিক তার পরের ডেটটা আসবে, অর্থাৎ 21/6/2000, এবং এই 4650 স্কেলের একটা ইনক্রিমেন্ট 150 টাকা ইনক্রিমেন্ট দিয়ে যেটা হয় সেটা এখানে আসবে। 4650 প্লাস 150, 4800 টাকা এখানে চলে আসবে। আর এখানে সাবসিকুয়েন্ট ডেটটা 20/6/2001 চলে আসবে। 8 নম্বর কলমে এবার আসি, রিজন ফর টার্মিনেশন অফ অ্যাপয়েন্টমেন্ট। কেন এখানে ছেদ পড়লো, কেন উনি 4650 স্কেলে 19/6/2000 এর বেশি আর কন্টিনিউ করলেন না? একাধিক কারণ হতে পারে, কিন্তু এইখানে যেটা স্বাভাবিক কারণ যেটা, সেটা হচ্ছে কি তার ইনক্রিমেন্ট হলো, সেই জন্য সেই কারণটা এখানে লিখে দিতে হবে। যদি তিনি ইনক্রিমেন্ট না দিয়ে অন্য জায়গায় ওখানে পে রিভিশন হতো, তাহলে পে রিভিশন লিখতাম। অর্থাৎ হয়তো আবার তখন নতুন রোপা ইন্ট্রোডিউস হয়ে গেল, তাহলে সে নতুন রোপাটা ইন্ট্রোডিউস হচ্ছে, এখানে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস লিখতাম। তিনি হয়তো চাকরি ছেড়ে দিলেন, তাহলে সেখানে রেজিগনেশন লিখতাম। তাকে ছাঁটাই করা হলো, তাহলে ডিসমিসাল লিখতাম, ইত্যাদি। এই কারণ হবে, সেই কারণটা এখানে লিখতাম। খেয়াল রাখতে হবে, যদি কোনো সহকারী শিক্ষক চাকরি ছেড়ে গিয়ে
সেই তারিখে এই তারিখে চাকরি ছেড়ে দিয়ে বা চাকরি ছেড়ে দিয়ে বললে ভুল হবে, তিনি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে যদি তার তিনি উন্নত হন, তাহলে সেখানেও কিন্তু লিখতে হবে, এখানে রেজিগনেশন দিতে হবে। আমাদের রেজিগনেশন দিয়ে কিন্তু পরের ইয়েতে যেতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। সেখানে যদি প্রমোশন, আমাদের কি প্রমোশনটা নেই, সেই প্রমোশনটা এখানে লেখা আসে, এটা তখন রেজিগনেশন লিখতে হবে। 9 নম্বর কলমে নেচার অ্যান্ড ডিউরেশন অফ লিভ টেকেন রেকর্ড করতে হবে। লিভ রেজিস্টারে আমরা আসবো, আগামী কোনো একটি পর্বে নিশ্চয়ই লিভ রেজিস্টার নিয়ে বিশদে আপনাদের সঙ্গে আলোচনা হবে। সাইজবুকের একটা বিশাল বড় অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ লিভ রেজিস্টার, সেটা নিয়ে আলোচনা করব। সেখানে যখন আলোচনা করব তখন বলবো আপনাদেরকে যে লিভ রেজিস্টারে কিন্তু আমরা তারিখ লিখি না, খালি কোন দিনগুলো, কত দিনগুলো ছুটি আছে সেই দিন সংখ্যাটা আমরা লিখি। মনে করুন এই 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 21/6/99 থেকে 20/6/2000 পর্যন্ত তিনি 5টা ছুটি নিয়েছেন। অবশ্যই এটা মেডিকেল লিভ, ক্যাজুয়াল লিভ নয়। ক্যাজুয়াল লিভ কিন্তু এখানে আসে না। ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য যে ছুটিগুলো সেটাও এখানে আসবে। বিএড করতে যাওয়ার জন্য স্পেশাল লিভ দেওয়া হলেও সেটা এখানে আসবে। তাহলে নেচার অফ ডিউরেশন অফ লিভ টেকেন, এখানে কিন্তু তারিখ লিখতে হবে, নট দ্য ডেজ। এখানে 5 ডেজ লিখে দেওয়াটা কিন্তু ভুল। 5 ডেজ লিখে দেওয়া যাবে না। এখানে 5 ডেজ লিখতে গেলে সেই 5 ডেজ গুলো কবে কবে আছে সেই ডেজ গুলো লিখতে হবে। মনে কোনো হতেই পারে তিনি ছুটি নিয়েছেন এই সময়, 16ই আগস্ট ছুটি নিয়েছেন, 16ই আগস্ট 99 ছুটি নিয়েছেন, 20শে সেপ্টেম্বর। আমি অ্যাব্রাপ্ট ডেট দিচ্ছি, ক্যালেন্ডারে দেখলে একটু সুবিধা হতো, কারণ ক্যালেন্ডার দেখলে হয়তো দেখা যেতে পারে কোনো একটা দিন রবিবারে পড়ে যাচ্ছে। যাই হোক, একটা অ্যাব্রাপ্ট ডেট দিচ্ছি। 20শে সেপ্টেম্বর নিয়েছেন, হয়তো 23শে জানুয়ারি নিয়েছেন 2000 সালের, বা হয়তো আপনার গিয়ে 5ই মে নিয়েছেন 2000 সালের, ঠিক আছে, বা হয়তো কি আপনার 14ই জুন নিয়েছেন 2000 সালে। এই 5 দিন ছুটি নিয়েছেন, এখানে গিয়ে ব্র্যাকেটে লেখা যেতে পারে তারপরে 5 ডেজ, কিন্তু এই ডেট গুলো এখানে লিখতে হবে। চিন্তা করবেন না, অনেক ঘর আছে, যদি একটা ঘরের মধ্যে পূরণ না হয় পরের ঘরে চলে যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সাবসিকুয়েন্টলি এই পরের ঘরে যদি যেতে হয় তাহলে তখন কিন্তু এই এন্ট্রি গুলো এক ঘর করে পিছিয়ে যাবে। এটাকে একটা নাম্বার অফ ডেজ বা ডিউরেশন অফ লিভটা কিন্তু এখানে স্পষ্ট করে লিখতে হবে। 10 নম্বর কলমে এমপ্লয়ি সই করবেন এবং সেই সইটা 20/6/2000 তারিখে, অর্থাৎ এই 20/6/2000 তারিখ পর্যন্ত তিনি যে এই 4650 টাকা বেতন নিয়েছেন সেটা তিনি এখানে সার্টিফাই করছেন। এই সইটার মানে এই সইটার মানে এটাও যে উনি এই 5 দিন ছুটি নিয়েছেন সেটা তিনি স্বীকার করছেন, এবং এই সইটার মানে এটাও যে তিনি এই 21/6/2001 থেকে নতুন বেতন, মানে নতুন তার পে চেঞ্জ হচ্ছে বা তিনি একটা ইনক্রিমেন্ট পাচ্ছেন, সেটা তিনি তাকে বুঝিয়ে দেওয়া হলো। এবং সব শেষে 11 নম্বর ঘরে বিদ্যালয় প্রধান সই করবেন, কাউন্টার সাইন করবেন। 1 থেকে 10 যা যা এন্ট্রি হলো এই এন্ট্রি গুলো সঠিক হয়েছে সেটা সার্টিফাই করবেন। এগুলো একটা সাধারণ বিষয়। সার্টিফিকেশন যেভাবে করতে হয় সেই সার্টিফিকেশনটা 12 নম্বর কলমে করতে হবে। সার্টিফিকেশনের কলম লিখতে হবে সার্ভিস ভেরিফাইড উইথ অ্যাকিউটেন্স রোলস, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, লিভ রেজিস্টার অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস। দেখুন আমি এখানে লেখা আছে বড় করে, আমি একবার হাইলাইট করে দিচ্ছি। সার্ভিস ভেরিফাইড উইথ অ্যাকিউটেন্স রোল, এই যে সার্ভিস ভেরিফিকেশন হচ্ছে এটা কিন্তু একদম পৃষ্ঠার শেষ তারিখে হেড অফ দ্য ইনস্টিটিউশন করবেন। এখানে লিখবেন কি কি, সার্ভিস ভেরিফাইড উইথ, কিসের থেকে ভেরিফিকেশন তিনি করেছেন, একাধিক নথি আছে অফিসে, সেই নথিগুলো থেকে ভেরিফাই করে তাকে এই সার্টিফিকেশনটা করতে হবে। কি কি নথি, অ্যাকুইটেন্স রুলস, মানে যেখান থেকে বেতনটা তিনি নিচ্ছেন বা পাচ্ছেন বেতনের রেকর্ডটা, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যেখান থেকে তার লিভ গুলো তিনি পাচ্ছেন বা কবে তিনি চাকরিতে জয়েন করেছেন সেটা পাচ্ছেন,
এবং অবশ্যই লিভ রেজিস্টার বলতে তার ছুটিগুলো যেখানে এক জায়গায় লেখা আছে, অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস। আদার রিলেভেন্ট ডকুমেন্টসের মধ্যে হতে পারে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস অপশন ফর্ম, চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার, টার্মিনেশন লেটার, রিজিগনেশন লেটার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। যে যে ডকুমেন্টস দেখে তিনি সার্টিফিকেশনটা করছেন সেই সমস্ত ডকুমেন্টস গুলো উল্লেখ এখানে করে দেওয়া হলো সেই আদার রিলেভেন্ট ডকুমেন্টস এর মাধ্যমে। দিয়ে তিনি এখানে একটা সাইন করবেন তারিখ দিয়ে, এবং সেই তারিখটা অবশ্যই এই পৃষ্ঠার এই 7 নম্বর কলমের একদম শেষ তারিখ যেটা হবে সেই ডেটটা, সেই ডেটে সার্টিফিকেশনটা তিনি করবেন। হিস্ট্রি অফ সার্ভিস প্রচুর জিনিস লিখতে হয়, প্রচুর। সেটা একটা ছোট ভিডিওর মধ্যে সব জিনিস লিখে দেখানোটা সম্ভব নয়। ইচ্ছে আছে পরবর্তীতে যদি সুযোগ পাই আপনাদের সাথে আমি বিভিন্ন যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস এসছে সেইখানে কিভাবে ফিক্সেশন হয়েছে, কারণ এখানে একটা যখনই রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস হবে তখন ম্যানার অফ ফিক্সেশন এখানে লিখতে হয়। এই অংশটাতে ম্যানার অফ ফিক্সেশনটা লিখতে হয়। ম্যানার ফিক্সেশনটা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একদিন আলোচনা করতে ইচ্ছা আছে। ম্যানার ফিক্সেশন একটা বিশাল বড় অংশ, সেখানে হিসেবগুলো কিভাবে হচ্ছে সেটা দেখাতে হয়। একাধিক তার ভেরিয়েশনস থাকে, একাধিক তার তার বলা যেতে পারে একাধিক তার সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলোর একসঙ্গে আলোচনা করাটা একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে সেখানে আর করছি না। আজকে খালি আমরা বেসিক হিস্ট্রি অফ সার্ভিস কিভাবে রেকর্ড করা যায় বা করতে হয় সেই জিনিসটা আলোচনা করলাম। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। আবার দেখা হবে আগামীতে, সেখানে আমরা এই সার্ভিস বুকের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ লিভ রেজিস্টার নিয়ে আলোচনা করব। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।